আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফুটবলে ফাহমিদুল ইসলামের নামটা কিন্তু অনেক বেশি পরিচিত এবং প্রত্যেকটা ফুটবল সমর্থক কিন্তু ফাহমিদুলের নামটা জানে এবং তাকে কিন্তু চেনে। তিনি ইতালিয়ার চতুর্থ টায়ারে তিনি ফুটবল খেলে থাকে এবং তাকে নিয়ে গত কয়েকটা মাসে বাংলাদেশ ফুটবলে যা যা হয়েছে সবকিছু কিন্তু আমরা জানি। কিন্তু এত কিছু হওয়ার পরেও ফাহমিদুল ইসলামকে নিয়ে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাব্রেরা তিনি কিন্তু কোনো পজিটিভ নিউজ এখন পর্যন্ত দিতে পারেনি এবং দেয়নি। এবং তাকে যে সিন্ডিকেটের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু প্রমাণিত এবং সেটা কিন্তু অনেক দিক দিয়ে প্রুভড হয়ে গেছে অলরেডি। এবং আমরা জানি যে তিনি সৌদি আরবে ক্যাম্পে যোগ দিয়েছিলেন এবং সেখানে প্র্যাকটিস ম্যাচ করেছে, খুব ভালো প্র্যাকটিস করেছে এবং সব কিছু মিলে ফাহমিদুল ইসলামকে নিয়ে সৌদি আরবের ক্যাম্পের শুরু থেকে একদম শেষ দিন পর্যন্ত মোটামুটি ভালো ছিল। কিন্তু একটা সময় ক্যাম্পের মধ্যে যখন প্র্যাকটিস করছিল ঠিক তখন বাংলাদেশে কিছু সিনিয়র ফুটবলার তাকে অনেক বেশি বুলিং করছিল এবং তাকে অনেক অনেক ধরনের বাজে কথাবার্তা বলা বা শোনানো হচ্ছিল এবং একটা পর্যায়ে ফাহমিদুল ইসলাম তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং এটা নিয়ে তিনি তর্কে জড়িয়ে পড়েন এবং সেটা কোচের পর্যন্ত চলে আসে এবং কোচ এরপরে গণমাধ্যমে যেটা বলে যে তার শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়েছে এবং তিনি এখনো ম্যাচিওর ফুটবলটা খেলতে পারেনি এবং তিনি এখনো ম্যাচিওর হয়নি। দ্যাটস ওয়াই তাকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে এখন বিবেচনা করা হচ্ছে না এবং তাকে এখন বয়সভিত্তিক দলে খেলতে হবে এবং এইটা বলা হয়েছে যে তিনি ছোট মানুষ, তিনি জাতীয় দলের হয়ে খেলার জন্য এখনো বিবেচিত হচ্ছে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যদি অন্য অন্য দেশের কথা বলেন, লামিন ইয়ামাল বা এনরিকের কথা বলেন বা আরও যারা ইয়াং ফুটবলার রয়েছে তারা কিন্তু সবাই জাতীয় দলের হয়ে খেলছেন, বাট ফাহমিদুল ইসলামের বেলায় এই ধরনের নিয়ম কেন? প্রথমত হচ্ছে যে বাংলাদেশ ফুটবলে যে সিন্ডিকেট রয়েছে সেটা আমরা সবাই জানি। সেখানে বসুন্ধরা কিংসের কিছু ফুটবলার তারা কিন্তু এই সিন্ডিকেটের নেতৃত্ব দেন। এর মধ্যে তপু বর্মনের নাম এসেছে, সাদুদ্দিনের নাম এসেছে, সোহেল রানার নাম এসেছে। তারাই মূলত ফাহমিদুল ইসলামকে অনেক বেশি টিচ করতেছিল এবং অনেক বেশি বুলিং করতেছিল। দ্যাটস ওয়াই ফাহমিদুল ইসলাম কিন্তু একটা পর্যায়ে মেজাজ হারিয়ে ফেলেন এবং সেটা নিয়ে কিন্তু কোচ পর্যন্ত চলে আসে এবং সেটা নিয়ে কিন্তু অনেক বড় ধরনের ঘটনা হয় এবং তাকে ক্যাম্প থেকে বাদ দেওয়া হয়। এবং তিনি যে ইন্ডিয়ার ম্যাচে খুব সুন্দরভাবে পরিকল্পনায় ছিল এবং হঠাৎ করে তাকে তার পরিকল্পনা থেকে বাদ দিয়ে তাকে কিন্তু ইতালিতে পাঠিয়ে দেওয়া হয় এবং এরপরেই বাংলাদেশের ফুটবল সমর্থক যারা রয়েছে তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে এবং সিন্ডিকেট ভাঙার জন্য নানান ধরনের কাজ করে গেছে এবং একই সাথে হাবিয়ার ক্যাব্রেরাকে কোচের পদ থেকে সরানোর জন্য অনেক ধরনের কথাবার্তা হয়েছে। বাংলাদেশি ফুটবল সমর্থকরা দফায় দফায় বাহুবের সভাপতি তাবিদ আউলের সাথে যোগাযোগ করেছে, কথা বলেছে, বসেছে, আলোচনা করেছে, কিন্তু শেষ পর্যন্ত হাবিয়ার ক্যাব্রেরা তার যে নিজস্ব পজিশন সেই পজিশনে তিনি এখন পর্যন্ত আছে এবং যে সিন্ডিকেট নিয়ে, যে সিন্ডিকেটের বিরুদ্ধে বাংলাদেশি ফুটবল সমর্থকরা এত কিছু করলো সেই সিন্ডিকেটটা কিন্তু এখন পর্যন্ত রয়েছে। এবং আমরা জানি যে বসুন্ধরা কিংসের যে অবদান বাংলাদেশ ফুটবলে সেটা অনস্বীকার্য এবং বসুন্ধরা কিংসের যে বর্তমান পজিশন, জাতীয় দলের যে পজিশন সেটা কিন্তু কখনোই এক হতে পারে না। একটা দেশের ফুটবল ক্লাবের চাইতে একটা দেশের জাতীয় দল কিন্তু অনেক বেশি বড়, এটি কিন্তু আমাদের মানতে হবে। এবং বসুন্ধরা কিংসের চেয়ারম্যান যিনি ইমরুল হাসান, তিনি আবার ফুটবল ফেডারেশনের সহসভাপতি পদে তিনি রয়েছে। বাট এই যে একটা অবস্থা, এই অবস্থা কিন্তু ভাই ফুটবল বিশ্বের কোনো দেশেই নাই যে একটা দেশের ক্লাবের চেয়ারম্যান তিনি আবার সেই দেশের ফুটবল ফেডারেশনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। সো এটা কিন্তু ভাই বাংলাদেশই পসিবল, অন্য কোনো দেশে আদৌ পসিবল কিনা আপনারা যদি জানতে পারেন তাহলে আমাকে ভাই জানাতে পারেন, বাট আমার জানা নাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সিন্ডিকেট বসুন্ধরা কিংস করে যাচ্ছে এবং দিনের পর দিন তাদের প্লেয়ারদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে এবং হাবিয়ার ক্যাব্রেরা যদি কোনো দলের বিপক্ষে বা কোনো গুরুত্বপূর্ণ ম্যাচের আগে স্কোয়াড নির্বাচন করে সেখানেও কিন্তু বসুন্ধরা কিংসের প্লেয়ারের অধিপত্য কিন্তু সবচেয়ে বেশি থাকে। এবং রাইট নাও বাংলাদেশে যে লিগটা হচ্ছে সেই লিগ দেখা বাদ দিয়ে হাবিয়ার ক্যাব্রেরা তিনি এই মুহূর্তে স্পেনে তিনি ছুটি কাটাচ্ছে। বাট আমার প্রশ্ন হচ্ছে যে এটা কি আদৌ কোনো দেশের কোচ এরকম করে থাকে? তার ছুটি নেওয়ার থাকলে তিনি ওই সময়ই ছুটি নেবেন, বাট এইভাবে তিনি লিগের ম্যাচগুলো মিস করে তিনি ছুটিতে আসেন এবং এরপরে বসুন্ধরা কিংসের কিছু প্লেয়ার তাকে প্লেয়ার সাজেস্ট করবে এবং সেই প্লেয়ারগুলোকে নিয়ে তিনি স্কোয়াড সাজাবেন, এটা কিন্তু হতে পারে না। এবং এটারই বলি হয়েছে আমাদের ফাহমিদুল ইসলাম এবং ফাহমিদুল ইসলামকে নিয়ে এক প্রকার রাজনীতি হয়ে গেছে এবং তাকে নিয়ে নানান ধরনের কথা বলতে উঠেছে এবং মেহেদী হাসান শ্রাবণ তাকেও বলির পাঠা বানানো হয়েছিল। আমরা প্রথমে শুনেছিলাম মেহেদী হাসান শ্রাবণের সাথে তার একটা ঝামেলা হয়েছিল, দ্যাটস ওয়াই তাকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু পরে আস্তে আস্তে যখন থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে তখন আমরা জানতে পারলাম যে মূলত তপু বর্মন, সাদুদ্দিন এবং সোহেল রানা তারাই হচ্ছে ফাহমিদুল ইসলামকে অনেক বেশি বুলিং করতেছিল এবং এক পর্যায়ে তিনি মেজাজ হারিয়ে ফেলেন। সো এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট যতদিন পর্যন্ত না ভাঙবে ততদিন পর্যন্ত বাংলাদেশ ফুটবল কিন্তু উন্নতি করতে পারবে না। এবং যারা লিগে পারফর্ম করে যাচ্ছে দিনের পর দিন তাদেরকে বিবেচনা না করে যারা বসুন্ধরা কিংসের বেঞ্চ গরম করে তাদের কিন্তু বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার ক্যাব্রেরা তাদেরকে বিবেচনা করে এবং তাদেরকে মাঠে নামিয়ে দেয়।
ইন্ডিয়ার বিপক্ষে যে ম্যাচে বাংলাদেশ জয়ের জন্য গিয়েছিল এবং বাংলাদেশি ফুটবলারদের মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছিল, যে আত্মবিশ্বাস ছিল, সেই আত্মবিশ্বাসের সিনেমাটা কিন্তু ম্যাচের মধ্যে অন্তত দেখতে পারেনি এবং হামজা চৌধুরী তিনি একা দলকে নেতৃত্ব দিয়েছে এবং মাঠের মধ্যে একা তিনি ডমিনেট করেছে। বাট অন্য যে ফুটবলার রয়েছে তাদের মধ্যে কিন্তু ওই ধরনের ডমিনেন্স কিন্তু ছিল না। সেখানে সোহেল রানাকে নামানো হয়েছিল, সেখানে বসুন্ধরা কিংসের চন্দন রয়কে নামানো হয়েছিল, সেখানে মুজিবুর রহমান জনিকে নামানো হয়েছিল এবং তারা খুব সুন্দরভাবে 4-4টা গোল মিস করেছে। এবং সেখানে যদি আজকে ফাহমিদুল ইসলামের মতো ফুটবলার থাকতো তাহলে কিন্তু এই ফলাফলটা কিন্তু অন্যরকম হতে পারতো। আমি বলছি না যে ফাহমিদুল ইসলাম আসলে তিনি হ্যাটট্রিক করে ফেলতেন, বাট একটা কথা কি জানেন, যে ফুটবল সেন্স যাদের মধ্যে আছে তারা কিন্তু মাঠের ভিতরে খুব ভালো ফুটবল খেলে এবং ফুটবল নিয়ে যাদের লেখাপড়া বা ধ্যান জ্ঞান বা ছোটবেলা থেকে ফুটবলটা যাদের জানা আছে তারা কিন্তু মাঠের ভিতরেও ভালো ফুটবল খেলবে। এবং ফাহমিদুল ইসলাম তিনি ইতালির 4র্থ টায়ারে খেলে, বাট তার ফুটবল জ্ঞানটা কিন্তু অনেক বেশি এবং সৌদি আরবে যে একটা প্রস্তুতি ম্যাচ খেলা হয়েছে সেখানে তিনি হ্যাটট্রিক করেছে এবং দুর্দান্ত প্র্যাকটিস করেছে এবং সেখানে কোচও কিন্তু প্রথম দিকে খুশি ছিল, কিন্তু শেষ পর্যন্ত সিন্ডিকেটের কাছে কিন্তু ফাহমিদুল ইসলামকে হার মানতে হয় এবং এরপরে বাংলাদেশি ফুটবল সমর্থকরা প্রচুর আন্দোলন করেছে, অনেক কথাবার্তা বলেছে, কিন্তু শেষ পর্যন্ত যে সিন্ডিকেট সেটা এখন পর্যন্ত বহাল রয়েছে এবং ফাহমিদুল ইসলামকে নিয়ে কোনো ডিসিশনে কিন্তু এখনো বাফুফে আসতে পারেনি। এবং প্রধান কোচ হাবিয়ার কাবরেরা তিনি যেটা বলেছেন যে এই মুহূর্তে ফাহমিদুল ইসলাম তিনি জাতীয় দলে খেলার জন্য বিবেচিত হচ্ছে না, তাকে আন্ডার-23-তে খেলানো হবে, তাকে বয়সভিত্তিক দলে খেলানো হবে, তাকে এখানে খেলানো হবে, ওখানে খেলানো হবে। এই যে একটা টানা হেঁচড়া, এই টানা হেঁচড়া সঙ্গে নিয়ে ফাহমিদুল ইসলাম আদৌ কি তিনি ইতালি থেকে বাংলাদেশে আবার আসবে বা বাংলাদেশের হয়ে খেলার একটা যে সুযোগটা রয়েছে সেই সুযোগটা তিনি কি আর নেবেন? আর যে এই যে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেল, এটা দেখার পরে বাংলাদেশে আসার জন্য অন্য কোনো প্রবাসী ফুটবলারকে তারা আদৌ বাংলাদেশের হয়ে খেলার জন্য ইন্টারেস্ট দেখাবে কিনা সেটা নিয়ে কিন্তু ভাই প্রশ্ন রয়েছে। সো একটা কথাই আমার বলতে হবে, সেটা হচ্ছে ফাহমিদুল ইসলামকে ব্যাক নিয়ে আসতে হবে এবং ফাহমিদুল ইসলামকে যদি ব্যাক নিয়ে আসতে পারে তাহলে ফাহিম রয়েছে, মোহাম্মদ ফাহিম ফয়সাল, তাদেরকে বাদ দিয়ে সেখানে কিন্তু ফাহমিদুল ইসলাম ওয়েল সেট একজন প্লেয়ার হবে এবং তিনি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলবে। এবং মোহাম্মদ ফাহিম ফয়সাল তিনি যে ফুটবল খেলে তার চাইতে হাজার হাজার গুণ ভালো ফুটবল খেলতে পারবে আমাদের ফাহমিদুল ইসলাম। কিন্তু বাফুফে কিন্তু এটা চাচ্ছে না, বাফুফে চাচ্ছে অন্য কিছু এবং বাফুফে প্রধান কোচ হাবিয়ার কাবরেরার সিদ্ধান্তের উপর এখন পর্যন্ত অটল রয়েছে। এবং হাবিয়ার কাবরেরা তিনি যদি মনে করেন যে ফাহমিদুল ইসলামকে তার স্কোয়াডে দরকার আছে তাহলে হয়তো তাকে ডাকবে, বাট যদি তিনি মনে করেন যে তার দরকার নেই তাহলে কিন্তু তাকে ডাকবে না। এখন পুরোটাই ডিপেন্ড করছে বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরার উপরে এবং তিনি যদি বলে যে ফাহমিদুল ইসলাম খেলবে তাহলে হয়তো তিনি বাংলাদেশে আসবে, বাট তিনি যদি বলে যে না তাকে একদমই বিবেচনা করা হবে না, কারণ সৌদি আরবের ক্যাম্পে একটা পর্যায়ে কোচের উপরে তিনি অনেক বেশি রাগান্বিত হয়ে গিয়েছিলেন, কারণ তাকে এত বেশি বুলিং করা হচ্ছিল যে কোচকে বারবার বিচার দেওয়ার পরেও তিনি সেটার পদক্ষেপ নেয়নি, কারণ তিনি জানে যে যদি বসুন্ধরা কিংসের প্লেয়ারদের বিরুদ্ধে যদি অতিরিক্ত কিছু করে ফেলে তাহলে হয়তো তার চাকরিটাও থাকবে না এবং তাকে হয়তো বেকার বসে থাকতে হবে। দ্যাটস ওয়াই বসুন্ধরা কিংসের প্লেয়ার যাই করে না কেন সেটা কিন্তু ডিফেন্ড করে যায় বাংলাদেশের প্রধান কোচ হাবিয়ার কাবরেরা এবং সেটার বলি হয়েছে আমাদের সবার প্রিয় ফাহমিদুল ইসলাম। এখন দেখার বিষয় যে বাফুফে আদৌ তাদের টনক নড়ে কিনা, ফাহমিদুল ইসলামকে আদৌ দরকার আছে কিনা, এবং বাংলাদেশের ফুটবল সিন্ডিকেট যতদিন পর্যন্ত রয়েছে ততদিন পর্যন্ত এই যে ট্যালেন্ট ফুটবলারগুলো তাদের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার যে একটা স্বপ্ন সেটা স্বপ্নই রয়ে যাবে এবং বাংলাদেশ ফুটবল কিন্তু যেখানে আছে সেখান থেকে নিচে যাবে, উপরে উঠতে পারবে না। সো আপনাদের মতামত আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।